ফোর্থ সেমিস্টারের কস্টিং আর ট্যাক্সেশন পরীক্ষা নিয়ে কি একটু টেনশন হচ্ছে? আচ্ছা, কোনো চিন্তা নেই। চলুন আজ আমরা একসাথে মিলে একটা দারুণ প্রস্তুতির ছক কষে ফেলি। আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে একটা জরুরি বার্তা, তারপর কস্টিংয়ের দুটো অধ্যায়, এরপর ট্যাক্সেশনের দুটো গুরুত্বপূর্ণ অংশ, আর সবশেষে প্রস্তুতির আসল চাবিকাঠি। চলুন শুরু করা যাক। তাহলে আমাদের মূল লক্ষ্যটা কি? লক্ষ্যটা খুব সহজ, প্রস্তুতিটাকে একটা নির্দিষ্ট ফোকাসে নিয়ে আসা। কারণ কনসেপ্ট যদি একবার পরিষ্কার হয়ে যায়, তাহলে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক না কেন, উত্তর দেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে আর একদম দেরি নয়, সোজা চলে আসা যাক আমাদের প্রথম টপিকে, কস্টিংয়ের প্রথম অধ্যায়। চলুন দেখি এই চ্যাপ্টার থেকে কোন থিওরি প্রশ্নগুলোর ওপর একটু বিশেষ নজর দিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, এই অধ্যায়ের থিওরিগুলো কিন্তু প্র্যাকটিক্যাল অঙ্কের ভিত বা ফাউন্ডেশন তৈরি করে দেয়, তাই এগুলোকে একদমই অবহেলা করলে চলবে না। তো থিওরির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? প্রথমত হলসি আর রোয়ান প্রিমিয়াম পদ্ধতির মধ্যেকার পার্থক্য। শুধু পার্থক্য জানলে হবে না, কিন্তু এদের সুবিধা অসুবিধাগুলো একদম স্পষ্ট করে বুঝতে হবে। এর সাথে বোনাস প্রিমিয়াম পদ্ধতির খুঁটিনাটি আর এই যে উৎসাহবর্ধক ভাতা বা ইনসেন্টিভ বোনাস, এই কনসেপ্টটা একদম ঝকঝকে পরিষ্কার রাখাটা মাস্ট। থিওরির দিকটা পরিষ্কার তো? দারুণ। এবার ওই জ্ঞানটাকে কাজে লাগানোর পালা। চলুন এবার প্র্যাকটিক্যাল অঙ্কের জগতে ঢোকা যাক। যেমন ধরুন এই রকম একটা সমস্যা, ঘন্টা পিছু মজুরি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে, আর কতটা সময় বাঁচানো হয়েছে সেটাও বলা আছে। এখান থেকে এই হলসি মেথডে বোনাস আর মোট মজুরি বের করতে হবে। এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে, তাই পরামর্শ একটাই, আগের বছরের প্রশ্নপত্র থেকে এই প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতেই হবে। বেশ, প্রথম অধ্যায় শেষ। এবার আমরা চলে আসছি কস্টিংয়ের দ্বিতীয় অধ্যায়ে, যেটা হলো ওভারহেড বা উপরি ব্যয়। এটা কিন্তু কস্টিংয়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আচ্ছা, এই অধ্যায়ে ঢোকার আগে একটা প্রশ্ন। এই যে আমরা বলছি ওভারহেড, এই জিনিসটা আসলে কি? আর একটা কোম্পানির মোট খরচ হিসেব করতে এটা এত ইম্পর্টেন্ট কেন? এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় হলো একদম ডিরেক্ট খরচ, মানে সরাসরি উৎপাদনের সাথে জড়িত, যেমন কাঁচামাল। আর ওভারহেড হলো ইনডিরেক্ট খরচ, যেমন ধরুন কারখানার ভাড়া বা ম্যানেজারের মাইনে। একটাকে ছাড়া অন্যটার হিসেব কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আবার এই ওভারহেডের মধ্যেও দুটো মূল ভাগ আছে। একটা হলো ফিক্সড ওভারহেড, যেটা উৎপাদনের সাথে বদলায় না, যেমন ধরুন কারখানার ভাড়া। আপনি 100টা জিনিস বানান বা 1000টা, ভাড়া তো একই দিতে হবে, তাই না? আরেকটা হলো ভেরিয়েবল ওভারহেড, যেটা উৎপাদনের সাথে সাথে বাড়ে কমে, যেমন মেশিনের বিদ্যুৎ খরচ। এই দুটো কনসেপ্ট যদি পরিষ্কার না থাকে, পরের অঙ্কগুলো বোঝা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে আরও কয়েকটা টপিক কিন্তু একদম ছাড়া যাবে না, যেমন ওভারহেডের বিভিন্ন শ্রেণীবিভাগ, সেমি ভেরিয়েবল ওভারহেড জিনিসটা কি, আর ব্যয় বরাদ্দ মানে অ্যালোকেশন এবং বন্টন মানে অ্যাপ্রোপ্রিয়েশনের নিয়মগুলো কি। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, থিওরির পাশাপাশি বইয়ের সব প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করা কিন্তু মাস্ট। বেশ, তাহলে কস্টিংয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা দেখে নিলাম। এবার একটু গিয়ার শিফট করা যাক। চলুন এবার আমরা ঢুকছি ট্যাক্সেশনের দুনিয়ায়। আর এখানে আমাদের প্রথম ফোকাস পয়েন্ট হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বা গৃহ সম্পত্তি থেকে আয়। দেখুন, এই চ্যাপ্টারের অঙ্ক পাড়ার আসল চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে এর টার্মগুলোর মধ্যে, যেমন ডিমড ওনার বা বিবেচিত মালিক কাকে বলে, স্ট্যান্ডার্ড রেন্ট আর ফেয়ার রেন্টের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা ঠিক কোথায়, অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করার স্টেপগুলো কি, আর কোন কোন শর্তে মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পাওয়া যায়। এই বিষয়গুলো একদম নখদর্পণে রাখতেই হবে। ট্যাক্সেশনের পরের টপিক, আর এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা, সেটা হলো জিএসটি বা পণ্য ও পরিষেবা কর। আজকের অর্থনীতির জন্য এই বিষয়টা বোঝা কিন্তু ভীষণভাবে জরুরি। হ্যাঁ, মানছি জিএসটির জগৎটা প্রথমে একটু জটিল মনে হতেই পারে, কারণ এখানে অনেক নতুন নতুন শব্দ বা টার্ম আছে। কিন্তু চিন্তা নেই, চলুন এর কিছু বেসিক সংজ্ঞা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করে নেওয়া যাক। তো প্রথমেই আসা যাক, জিএসটি আসলে কি। খুব সহজ করে বললে এটা হলো একটা ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। সারা ভারতে যে কোনো পণ্য কেনা বা পরিষেবা নেওয়ার ওপর এই ট্যাক্সটা লাগে। আগে যে নানা রকমের আলাদা আলাদা ট্যাক্স ছিল, যেমন ভ্যাট, সার্ভিস ট্যাক্স, সেগুলোর বেশিরভাগই এখন এই একটাই ট্যাক্স মানে জিএসটির মধ্যে চলে এসেছে। এরপর হলো জিএসটিআইএন। এটা কি? এটাকে ভাবতে পারেন জিএসটি জগতে করদাতার একটা পরিচয়পত্র বা আই কার্ডের মতো। প্রত্যেক রেজিস্টার্ড করদাতাকে এই 15 ডিজিটের একটা ইউনিক নম্বর দেওয়া হয়, অনেকটা আমাদের প্যান নম্বরের মতো। আচ্ছা, এই পার্থক্যটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর, যেমন ইনকাম ট্যাক্স, এর বোঝাটা অন্য কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। যার ইনকাম তাকেই ট্যাক্স দিতে হবে, সিম্পল। কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর, যেমন জিএসটি, এখানে বিক্রেতা করের বোঝাটা ক্রেতার উপর চালান করে দেন। আমরা যখন কিছু কিনি, তার দামের মধ্যেই জিএসটি যোগ করা থাকে। জিএসটি বুঝতে হলে এই মূল পার্থক্যটা মাথায় রাখাটা খুব জরুরি। দেখতে দেখতে আমরা কিন্তু আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলুন সবটা গুছিয়ে নিয়ে প্রস্তুতির আসল মন্ত্রটা কি সেটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট হয় না। এই পয়েন্টগুলো ফোকাসডভাবে পড়াশোনা করতে সাহায্য করবে ঠিকই, কিন্তু আসল সাজেশন একটাই, বইয়ের প্রত্যেকটা অংশ খুঁটিয়ে মন দিয়ে অনুশীলন করা, তাহলে সাফল্য আসবেই, এটা নিশ্চিত। তাহলে প্রস্তুতির একটা পুরো রোড ম্যাপ তো পাওয়া গেল। এখন আসল প্রশ্ন হলো কোন বিষয় দিয়ে প্রস্তুতিটা শুরু করা হবে, কস্টিং নাকি ট্যাক্সেশন? আর একদম দেরি না করে আজ থেকেই পরিকল্পনা করে লেগে পড়তে হবে। পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।